কলকাতার কর্মব্যস্ত প্রাণকেন্দ্রে ভোরের স্নিগ্ধ আলো ফোটার সাথে সাথেই ঐতিহাসিক ধর্মতলা মাছবাজার তার চিরচেনা কোলাহলে জেগে ওঠে। টং টং করে বেজে ওঠা ভোর 5টার পুরনো ঘণ্টার শব্দ, আর নিচে গলির মোড়ে সারি সারি উজ্জ্বল হ্যালোজেনের আলোয় ঝলমল করছে রূপলি শস্যের মতো তাজা মাছের পসরা। ভোরের এই হালকা মায়াবী আলোয় 40 ছুঁই ছুঁই রেণুকা অত্যন্ত মনোযোগ দিয়ে তার বিভিন্ন ধরনের মাছের স্তূপগুলো নিপুণ হাতে সাজাচ্ছিলেন। তার পরনে ছিল এটি পুরনো কিন্তু পরিষ্কার শাড়ি। তার মুখে লেগেছিল ভোরের শিশিরের মতোই এক তাজা সজীবতা। তার বাঁ হাতে তখনও স্বচ্ছ জলের ফোঁটা চিকচিক করছিল, আর ডান হাতে লেগেছিল জীবনের সংগ্রামের সেই পরিচিত আষ্টে গন্ধ। রেণুকা এই বাজারের একজন অত্যন্ত পরিচিত এবং সম্মানীয় মুখ। দীর্ঘ 10 বছর ধরে তিনি এখানেই সততার সাথে মাছ বিক্রি করছেন। তার স্বামী কয়েক বছর আগে এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেছেন, আর তাদের একমাত্র অবলম্বন তাদের ছেলে অমিত, এখন শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের একজন মেধাবী ছাত্র। এই মাছের বাজারই তাদের মা ছেলের জীবনের একমাত্র উপার্জনের উৎস। আর রেণুকা এই বাজারটাকে ভালোবাসেন নিজের ঘরের মতোই। কিন্তু আজকের সকালটা অন্য সব দিনের মতো শান্তভাবে শুরু হলো না। সাধারণত এই সময়টা বাজারে পরিচিত মানুষের কলরব আর হাঁক ডাকে মুখর থাকে, কিন্তু আজ একটা চাপা উত্তেজনার অস্বস্তিকর নীরবতা যেন বাতাসে ভারী হয়ে মিশেছিল। সবার মুখে মুখে একটা ফিসফাস চলছিল যে একজন নতুন এবং বদমেজাজি পুলিশ ইন্সপেক্টর এই এলাকার দায়িত্বে এসেছেন। তার নাম দেবরাজ সিকদার। বাতাসে ভেসে বেড়াচ্ছিল তার নাম। শোনা যাচ্ছিল তিনি নাকি অসম্ভব কড়া মেজাজের একজন মানুষ, আর নিয়ম মানানোর নামে এই শান্ত বাজারে নাকি প্রতিদিন অকারণে ঝামেলা তৈরি করছেন। তার ক্ষমতার দাপটে বাজারের অনেক ছোট মাছ বিক্রেতা নাকি ভয়ে ব্যবসা ছাড়ার কথাও ভাবছিল। রেণুকা অবশ্য এসব গুঞ্জন নিয়ে খুব একটা মাথা ঘামাননি। তিনি নিজের কাজ পুরি সততার সাথে করেন, আর কারো অন্যায্য ঝামেলায় থাকেন না। ততক্ষণে তার দোকানে দুজন পুরনো ক্রেতা এসে দাঁড়িয়েছেন, যারা নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছিলেন। রেণুকা, আজ কি তোর কাছে ভালো ইলিশ মাছ আছে? দেখলি তোর সেই নতুন ইন্সপেক্টর লোকটা কেমন করে বাজারের পুরো পরিবেশটাই নষ্ট করছে? রেণুকা মুখে একটা শান্ত হাসি ফুটিয়ে বললেন, আপনারা একদম চিন্তা করবেন না, ভালো মাছ সব সময় আমার কাছে পাবেন, আর পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের সৎভাবে ব্যবসা করার কাজ আমরা করব। ঠিক তখনই বাজারের মূল ফটক দিয়ে তীব্র হর্ন বাজিয়ে একটা পুলিশের জিপ ঝড়ের বেগে হুট করে ভেতরে ঢুকল। বাজারের ঠিক মাঝখানে এসে হঠাৎ খুব জোরে কর্কর শব্দ করে থামল। সবার চোখ তখন আতঙ্কে জিপের দিকে। ভেতর থেকে দাম্ভিক ভঙ্গিতে নামলেন দেবরাজ সিকদার। তার ইউনিফর্মের কাঁধের স্টারগুলো ভোরের আলোয় ঝলমল করছিল। তার মুখে ছিল একটা ক্ষমতাদর্পী ক্রূর হাসি। তার সাথে আরও 4 জন তরুণ পুলিশকর্মী ছিল, যারা তাকে ঘিরে রেখেছিল। দেবরাজ নেমেই শকুনের মতো চারদিকে চোখ বুলিয়ে নিলেন, যেন এই পুরো বাজারটা তার ব্যক্তিগত সম্পত্তি। এই, সবাই ঠিক করে লাইন ধরে দাঁড়াও। কিসের এত জটলা হচ্ছে? কোনো রকম অবৈধ দখলদারি এখানে চলবে না। আমি দেবরাজ সিকদার, এই এলাকার নতুন ইন্সপেক্টর। আজ থেকে এখানে শুধুমাত্র আমার আইন চলবে। তার কণ্ঠস্বরে এমন একটা কর্তৃত্ব আর অহংকার ছিল যে বাজারের চিরাচরিত কোলাহল মুহূর্তেই ভয়ে থেমে গেল। ছোট ছোট বিক্রেতারা আতঙ্কে গুটিয়ে গিয়ে নিজেদের পসরা দ্রুততার সাথে সরাতে শুরু করল। দেবরাজ তার দলবল নিয়ে বাজারের মাঝখান দিয়ে এমনভাবে হাঁটতে লাগলেন যেন তিনি কোনো যুদ্ধ জয় করতে এসেছেন। তার চোখ যেন কোনো খুঁত খুঁজছিল, কাউকে অপমান করার সুযোগ খুঁজছিল। হঠাৎই তার তীক্ষ্ণ নজর পড়ল রেণুকার দিকে। রেণুকার ডালার মাছগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল, দেখতেও খুব তাজা আর লোভনীয় লাগছিল। আর তার দোকানে ক্রেতাদের ভিড়ও ছিল অন্য সবার থেকে বেশি। হয়তো এটাই তার বিরক্তির মূল কারণ হয়ে দাঁড়ালো। তিনি কোনো দিকে না তাকিয়ে সরাসরি রেণুকার দিকে এগিয়ে এলেন। এই মহিলা, আপনার এই মাছের ডালাটা রাস্তার উপরে তো এগিয়ে কেন? রাস্তা তো পুরো আটকে রেখেছেন। আপনি কি নিয়মকানুন কিছুই জানেন না? রেণুকা এই আক্রমণে চমকে উঠলেন। তিনি শান্তভাবে মাথা তুলে দেবরাজের চোখের দিকে তাকালেন। স্যার, আমার এই দোকান এখানে 10 বছর ধরে আছে। আমার কাছে ব্যবসার সব বৈধ অনুমতিপত্র আছে, পৌরসভার সব কাগজপত্রও আছে। আপনি চাইলে সেগুলো আমি দেখাতে পারি। রেণুকা তার ডালার পাশে রাখা কাপড়ের থলে থেকে তার সমস্ত বৈধ কাগজের ফাইলটা বের করতে যাচ্ছিলেন। রেণুকার এই শান্ত যুক্তিযুক্ত উত্তর এবং কাগজপত্র দেখানোর প্রস্তাব দেবরাজের অহমিকায় যেন ঘি ঢেলে দিল, আগুন ধরিয়ে দিল। তিনি রাগে গর্জন করে বললেন, কাগজ দেখাবেন? আমাকে আবার কিসের কাগজ? এখানকার নিয়মকানুন এখন থেকে আমি ঠিক করব। এই, এক্ষুনি সরা তোমার এই দোকান।
কথা শেষ না হতেই ক্ষমতার অন্ধ দম্ভে দেবরাজ তার চকচকে বুট দিয়ে সজোরে রেণুকার ডালার এক কোণে লাথি মারলেন। এক ঝটকায় জলের ঝপঝপ শব্দ করে ডালার সমস্ত তাজা মাছগুলো ছিটকে পড়ল রাস্তার স্যাঁতস্যাঁতে নোংরা কাদামাটির ওপর। কিছু মাছ ডালা থেকে ছিটকে বেশ দূরে গিয়ে পড়ল। বাজারে একটা চাপা গুঞ্জন আর আতঙ্কের ফিসফাস শুরু হলো। সবাই শ্বাসরুদ্ধকরভাবে এই মর্মান্তিক দৃশ্যটা দেখছিল। রেণুকা যেন পাথর হয়ে গেলেন। তার চোখ দুটো স্থির হয়ে গেল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছগুলোর দিকে। এই মাছগুলোই ছিল তার সৎ উপার্জনের একমাত্র পথ, তার একমাত্র ছেলের লেখাপড়ার খরচ, তাদের দুবেলার খাবারের জোগান। দেবরাজের এই নির্দয় আঘাতে তার শুধু মাছই নয়, যেন তার সম্মান, তার অস্তিত্বটাই মাটিতে লুটিয়ে পড়ল। স্যার, আপনি কি করলেন? রেণুকা ফিসফিস করে বললেন, আমার সব মাছ যে নষ্ট হয়ে গেল। এগুলো তো আমার রুটি রুজির একমাত্র অবলম্বন ছিল। রেণুকা কথা শেষ না করতেই দেবরাজ এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ে বললেন, আমরা হলাম পুলিশ, আমাদেরকে সম্মিহে করে মাছ দেওয়া তোমাদের দায়িত্ব, বেশি কথা একদম বলবে না। দেবরাজ চোখের ইশারায় তার সঙ্গে একজন পুলিশকর্মীকে আদেশ করলেন। সেই পুলিশকর্মী নির্লজ্জভাবে এগিয়ে এসে রেণুকার ডালা থেকে সবচেয়ে বড় আর দামি দুটো ভেটকি মাছ তুলে নিল। রেণুকা অবাক হয়ে দেখল তার চোখের সামনে থেকে তার টাটকা মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার বিনিময়ে টাকা দেবার মতো কোনো নাম গন্ধ নেই। রেণুকা এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি নিজেকে আর এক মুহূর্ত সামলে রাখতে পারলেন না। স্যার, আপনি এভাবে জোর করে আমার মাছ নিতে পারেন না, আর আমার এতগুলো মাছ নষ্ট করে দিলেন, এটা তো চরম অন্যায়। রেণুকা কাঁপতে কাঁপতে বললেন। তার ভেতরের সমস্ত অভিমান আর চাপা রাগটা এবার যেন ফেটে বেরোতে চাইছিল। দেবরাজের মুখটা অপমানে লাল হয়ে গেল। তিনি রেণুকার দিকে এক পা এগিয়ে এসে রাগে ফুসফুসে তার হাত ধরে একটা ঝাঁকুনি দিলেন। বেশি লেকচার দিচ্ছিস? কি মনে করিস তুই নিজেকে? তোর মতো একজন সামান্য ছোট মাছওয়ালি আমাকে আইন শেখাবে? রেণুকা দেবরাজের এই আগ্রাসী আচরণ থেকে নিজের হাতকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করলেন। তার হাত ছাড়ানোর চেষ্টায় আর নিজেকে বাঁচাতে গিয়ে রেণুকার হাত দেবরাজের হাতের সাথে সামান্য ধাক্কা খেল, আর এতে দেবরাজের ভারসাম্য কিছুটা নষ্ট হল। দেবরাজ এতে আরো বহুগুণ ক্ষিপ্ত হয়ে উঠলেন। আমার গায়ে হাত তুলিস? তো সাহস কত বড় হয়েছে? তিনি রেণুকাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। রেণুকা পেছনে হটতে হটতে পড়ে যেতেই পাশে থাকা হাসান ভাই আর কমলা পিসি তাকে ধরে ফেললেন। অসভ্য কোথাকার! হুঙ্কার দিয়ে দেবরাজ জিপে উঠে পড়লেন। এবার থেকে আমি রোজ এই বাজারে আসব আর দেখব কে কেমন আইন মানে। আর এই মহিলাকে বিশেষভাবে বলছি, তোর একদিন আর আমার একদিন, কথাটা মনে রাখিস। জিপ তীব্র গতিতে বাজার থেকে বেরিয়ে গেল। পুরো বাজার তখনও নিস্তব্ধ। মাছের ডালা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছগুলো আর রেণুকার ফ্যাকাশে অপমানিত মুখ দেখে বাজারের সবাই বুঝতে পারল আজ এক চরম অন্যায় আর অপমান ঘটল। হাসান ভাই রেণুকার পাশে এসে বসলেন। কমলা পিসি রেণুকার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। রেণুকা ফুপিয়ে কেঁদে উঠল। তার বুকের গভীরে এক গভীর জেদ আর প্রতিজ্ঞা জন্মালো, এই অপমানের বিচার তাকে পেতেই হবে। সেই সন্ধ্যায় যখন রেণুকা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলেন, তার শরীর আর মন দুটোই ছিল ভীষণ ক্লান্ত। তার মন জুড়ে ছিল গভীর যন্ত্রণা আর অপমানের তীব্র বিষ। অমিত তার মায়ের এমন করুণ আর অপমানিত অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ল। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চাইল। মা, এভাবে কি চুপ করে থাকলে হবে? আমরা এই ইন্সপেক্টর দেবরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, আমি কালই ওকে দেখে নেব। রেণুকা অনেকক্ষণ পর নিজেকে শান্ত করলেন। তার চোখ তখনও জলে ভেজা, কিন্তু তার কণ্ঠে ছিল এক অসম্ভব দৃঢ়তা। না বাবা, তাড়াহুড়ো করে কিছু করলে হবে না। রাগের মাথায় করা কাজ সবসময় ভুল হয়। এই অপমান আমি কোনোদিন ভুলব না, কিন্তু এর জবাব আমি দেব আমার নিজের পথে। এমনভাবে দেব যাতে ওর মতো আর কোনো ক্ষমতাশালী ব্যক্তি কোনোদিন সাধারণ মানুষের উপর জুলুম করার সাহস না পায়। রেণুকার কণ্ঠস্বরে এমন একটা ইস্পাত কঠিন দৃঢ়তা ছিল যা অমিত আগে কখনো শোনেনি। সে বুঝতে পারছিল তার মা হয়তো জীবনের এক নতুন আর কঠিন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। পরের কয়েকদিন রেণুকা নিজেকে কিছুটা গুটিয়ে নিলেন। তিনি প্রতিদিন নিয়ম করে বাজারে যান, নিজের মাছ বিক্রি করেন, কিন্তু তার চোখ মুখে সবসময় একটা গভীর চিন্তার ছাপ স্পষ্ট দেখা যেত। তিনি বাজারের অন্যান্য বিক্রেতাদের সাথে নিভৃতে কথা বলতে শুরু করেন, তাদের সমস্যাগুলো খুব মন দিয়ে শোনেন। তিনি তখন বুঝতে পারলেন যে দেবরাজের এই দুর্ব্যবহার শুধু তার একার সাথেই হয়নি। বাজারের অনেক গরিব আর সাধারণ বিক্রেতা প্রতিনিয়ত তার ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন। দেবরাজ নিয়মিত তাদের থেকে অবৈধভাবে টাকা তুলছেন, ছোটখাটো অজুহাতে ভয় দেখাচ্ছেন, এমনকি তাদের জিনিসপত্র বিনামূল্যে জোর করে নিয়ে যাচ্ছেন। এইসব ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস করত না। সবার মনে একটাই ভয় ছিল, পুলিশের উর্দি। রেণুকা সিদ্ধান্ত নিলেন তিনি একাই এই অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না, বরং পুরো বাজারকে সাথে নিয়েই
এই লড়াই লড়বেন। তিনি প্রতিদিন রাতে অমিতের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেন। অমিত তার সমস্ত মেধা দিয়ে ইন্টারনেট থেকে পুলিশি নিয়মকানুন, কিভাবে ধাপে ধাপে অভিযোগ জানাতে হয়, একজন সাধারণ নাগরিকের কি কি অধিকার রয়েছে এবং বিশেষ করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য সংগ্রহ করতে লাগল। তারা জানতে পারল দেবরাজের বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ উঠেছিল, কিন্তু তার ক্ষমতার জোরে এবং ওপর মহলের সাহায্যে সেগুলো চাপা পড়ে গিয়েছিল। দেবরাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার নাকি খুবই সুসম্পর্ক ছিল, তাই সরাসরি অভিযোগ করে তেমন কোনো লাভ হবে না। হাসান ভাই আর কমলা পিসি ছায়ার মতো রেণুকার পাশে দাঁড়িয়ে পড়লেন। হাসান ভাই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বললেন, রেণুকা, পুলিশকে মোকাবিলা করা সহজ কাজ নয়, কিন্তু আমরা যদি সবাই একজোট হয়ে থাকি আর সঠিক পথে চলি তাহলে ভয় পাবার মতো কিছুই নেই। কমলা পিসি তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে দেবরাজের প্রতিটি পদক্ষেপ খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতে শুরু করলেন। তিনি বাজারের প্রতিটি গলি, প্রতিটি দোকানের খুঁটিনাটি খুব ভালো করে জানেন, যা তাদের পরিকল্পনায় সহায়ক হল। রেণুকা এবং তার সঙ্গীরা মিলে একটি গোপন কিন্তু শক্তিশালী কৌশল তৈরি করলেন। তারা সিদ্ধান্ত নিলেন দেবরাজের প্রতিটি অন্যায় এবং দুর্নীতির অকাট্য প্রমাণ সংগ্রহ করবেন। এর মধ্যে থাকবে ভিডিও, অডিও রেকর্ডিং, ছবি এবং যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে লিখিত জবানবন্দি। বাজারের কিছু সাহসী বিক্রেতা যারা আগে দেবরাজের কাছে ঘুষ দিয়েছেন বা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা গোপনে রেণুকাকে সাহায্য করতে রাজি হলেন। অমিত তার কারিগরি জ্ঞান ব্যবহার করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট ছোট লুকানো ক্যামেরা ও ভয়েস রেকর্ডার বসানোর ব্যবস্থা করল। এই ডিভাইসগুলো দেবরাজের গতিবিধি এবং তার কথোপকথনগুলো গোপনে রেকর্ড করতে শুরু করল। এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু অমিতের বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতা এক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগল। এই সব প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণে অমিতের ভূমিকা ছিল অপরিহার্য। তারা একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল, যেখানে দেবরাজের প্রতিটি পদক্ষেপ এবং তার দ্বারা সৃষ্ট সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করা হতো। রেণুকা বুঝতে পারলেন দেবরাজের সীমাহীন অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। তিনি যখন আইন নিজের হাতে তুলে নেন, তখনই তিনি অজান্তেই নিজের বিরুদ্ধে প্রমাণ রেখে যান। এক বিকেলে দেবরাজ আবার সদল বলে বাজারে এলেন। এবার তিনি একজন বয়স্ক সবজি বিক্রেতাকে হুমকি দিলেন, কারণ তিনি তার নির্ধারিত জায়গা থেকে সামান্য একটু সরিয়ে দোকান বসিয়েছিলেন। দেবরাজ তার সমস্ত সবজি রাস্তায় ফেলে দিলেন এবং তার কাছে ফাইন বাবদ জোর করে টাকা আদায় করলেন। রেণুকার দলের সদস্যরা গোপনে এই পুরো ঘটনাটি ভিডিও করলেন। পরে তারা জানতে পারলেন যে দেবরাজ এই ধরনের ফাইন বা চাঁদার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন, যা সরকারি কোষাগারে কখনোই জমা হতো না। আর একটা ঘটনা ঘটল, যেখানে একজন ফুটপাথের নিরীহ খেলনা বিক্রেতার সমস্ত খেলনা দেবরাজ সম্পূর্ণ বেআইনিভাবে বাজেয়াপ্ত করলেন, কারণ সে নাকি রাস্তা আটকে রেখেছে। অথচ দেবরাজ নিজের ব্যক্তিগত গাড়িতে করে সেই খেলনাগুলো নিয়ে চলে গেলেন, যা স্পষ্টতই ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল। এই সব ঘটনা খুব যত্ন করে এবং নিখুঁতভাবে রেকর্ড করা হলো। এই সময় রেণুকা আরও একটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। তিনি জানতে পারলেন যে দেবরাজ কেবল একজন সাধারণ ঘুষখোর পুলিশ অফিসার নন, তিনি একটি বৃহত্তর অপরাধী সিন্ডিকেটের অংশ। এই সিন্ডিকেটটি শহরের বিভিন্ন বাজারে অবৈধ জিনিসপত্র যেমন চোরাই পণ্য, ভেজাল খাদ্যদ্রব্য, এমনকি মাদকদ্রব্যও সরবরাহ করত। দেবরাজ এই সিন্ডিকেটের জন্য পুলিশি কাভার দিতেন এবং নিশ্চিত করতেন যে তাদের কালো ব্যবসা নির্বিঘ্নে চলে। তিনি যে অর্থের বিনিময়ে রেণুকাকে অপমান করেছিলেন এবং বাজারের অন্যান্য বিক্রেতাদের হয়রানি করতেন, তার একটি বড় অংশই এই সিন্ডিকেটের কাছ থেকে পেতেন। এই তথ্য পাবার পর রেণুকার কৌশল আরও শক্তিশালী হল।
তার প্রতিশোধ এখন শুধু নিজের ব্যক্তিগত অপমানের জন্য নয়, বরং পুরো বাজারের মুক্তির জন্য আর সমাজের এই বড় অপরাধী চক্রের বিরুদ্ধে এক সর্বাত্মক লড়াইয়ের জন্য। এত সব অকাট্য প্রমাণ সংগ্রহ করার পর রেণুকা এবং তার দল সিদ্ধান্ত নিল একটা সংবাদ সম্মেলন করার। কিন্তু তারা ভালোভাবেই জানত যে দেবরাজের মতো প্রভাবশালী একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে সরাসরি কোনো বড় মিডিয়া হাউস এগিয়ে আসবে না। অমিত তার বিশ্ববিদ্যালয়ের একটি সহপাঠীর মাধ্যমে একজন তরুণ, সৎ এবং নির্ভীক জার্নালিস্ট বাদলের সাথে যোগাযোগ করল, যে সমাজের অবহেলিত মানুষের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে বিশেষভাবে আগ্রহী। বাদল প্রথমে কিছুটা ইতস্তত করলেও অমিত তাকে তাদের সংগ্রহ করা সব অকাট্য প্রমাণ দেখানোর প্রস্তাব দিল। বাদল গোপনে বাজারে এসে রেণুকা এবং বাজারের অন্যান্য বিক্রেতাদের সাথে কথা বললেন। তিনি যখন গোপন ভিডিও, অডিও রেকর্ডিং, ছবি এবং ভুক্তভোগীদের লিখিত জবানবন্দিগুলো দেখলেন, তখন তিনি বিস্মিত এবং অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি কেবল একজন পুলিশ অফিসারের ক্ষমতার অপব্যবহারের ঘটনা নয়, এটি একটি সুবিশাল দুর্নীতির জাল। বাদল তখন তার নিজস্ব সূত্রের মাধ্যমে দেবরাজের পুরনো রেকর্ড এবং তার অন্ধকার দিকগুলো খুঁজে বের করতে শুরু করলেন। বাদল এই তদন্ত করতে গিয়ে জানতে পারলেন যে দেবরাজ কেবল একজন সাধারণ ঘুষখোর পুলিশ অফিসার নন, তিনি একটি বৃহত্তর অপরাধী সিন্ডিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাদল আরও জানতে পারলেন এই সিন্ডিকেটের মাথায় রয়েছেন একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যার রাজনীতি এবং প্রশাসনে খুব গভীর সংযোগ ছিল। দেবরাজ তার হাতের পুতুল মাত্র। রেণুকার অপমান আসলে এই সিন্ডিকেটের বাজারের ওপর নিজেদের আধিপত্য বিস্তারের একটি ক্ষুদ্র কৌশল ছিল, যার মাধ্যমে তারা বাজারের নিরীহ বিক্রেতাদের ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, যাতে তাদের অবৈধ ব্যবসা আরও সহজে চলতে পারে। রেণুকা, অমিত এবং বাদল মিলে একটা চূড়ান্ত এবং নিখুঁত পরিকল্পনা করলেন। তারা শুধু দেবরাজকেই নয়, তার পেছনে সেই বড় সিন্ডিকেটটাকেও সবার সামনে উন্মোচন করতে চাইলেন। তারা সিদ্ধান্ত নিলেন প্রমাণগুলো এমনভাবে প্রকাশ করবেন যেন সেটি শুধু দেবরাজের ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ না হয়ে পুরো সিন্ডিকেটের গভীর ষড়যন্ত্রের পর্দাফাশ করে দেয়। একদিন বাদল একটি বিশেষ অনুষ্ঠানের জন্য শহরের একটি বিখ্যাত প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করলেন। সেখানে রেণুকা, হাসান ভাই এবং কমলা পিসি সহ বাজারের কয়েকজন ভুক্তভোগী বিক্রেতা উপস্থিত হলেন। অমিত পর্দার আড়াল থেকে নিশ্চিত করল যে সকল প্রমাণ সংবাদ মাধ্যমের সামনে সঠিকভাবে এবং তাকনীতিকভাবে উপস্থাপন করা হচ্ছে। সংবাদ সম্মেলন শুরু হলো। বাদল প্রথমে বাজারের সাধারণ চিত্র তুলে ধরলেন, তারপর দেবরাজের করা বিভিন্ন অনিয়মগুলো বিস্তারিতভাবে বর্ণনা করলেন। সংবাদ সম্মেলনের মাঝখানে যখন বাদল দেবরাজের দুর্নীতির কথা বলছেন, ঠিক তখনই অমিত একটা বড় চমক বা টুইস্ট নিয়ে এলো। সে দেবরাজের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের কিছু গোপন লেনদেনের স্ক্রিনশট এবং কিছু এনক্রিপ্টেড কথোপকথনের ডিক্রিপ্টেড ভার্সন সবার সামনে বড় পর্দায় প্রকাশ করল। এই অকাট্য প্রমাণ দিনের আলোর মতো পরিষ্কারভাবে প্রমাণ করে দিল যে দেবরাজ কেবল ছোটখাটো ঘুষ নিতেন না, বরং নিয়মিতভাবে সেই প্রভাবশালী অপরাধী সিন্ডিকেটের কাছ থেকে বিপুল পরিমাণ কালো টাকা গ্রহণ করতেন। এই সব ডিজিটাল ডেটা অমিত দীর্ঘ সময় ধরে সাইবার পদ্ধতিতে দেবরাজের অসতর্কতার সুযোগে সংগ্রহ করেছিল। শুধু তাই নয়, অমিত আরও প্রমাণ করল যে দেবরাজ বাজার থেকে যে খেলনাগুলো বাজেয়াপ্ত করেছিলেন সেগুলি তিনি একটি গোপন গুদামে জমা করতেন, যেখান থেকে সিন্ডিকেটের সদস্যরা সেগুলি অন্যত্র পাচার করত। এই গুদামের ঠিকানা, সেখানে কারা যাতায়াত করে, তারও কিছু গোপন ভিডিও ফুটেজ অমিত প্রকাশ করল। এই সব অকাট্য প্রমাণ শুধু দেবরাজকেই নয়, তার সাথে জড়িত পুরো সিন্ডিকেটটাকেই আইনের আওতায় নিয়ে আসার পথ তৈরি করে দিল। সংবাদ সম্মেলনে দেবরাজের ছবিসহ তার দুর্নীতির বিস্তারিত তথ্য, তার দ্বারা বাজারের বিক্রেতাদের হয়রানি করার ভিডিও এবং তার গোপন ব্যাংক লেনদেনের অকাট্য প্রমাণ সবার সামনে প্রকাশ করা হলো।
বিশেষ করে যখন দেবরাজ রেণুকার মাছের ডালায় লাথি মারছেন এবং বিনামূল্যে মাছ নিয়ে যাচ্ছেন, সেই ভিডিওতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করল। রেণুকা নিজে মাইক্রোফোন হাতে নিয়ে সেদিন ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা করলেন। তার কণ্ঠস্বর প্রথমে ভয়ে কাঁপছিল, কিন্তু বলতে বলতে তার কণ্ঠ দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার সরল স্বীকারোক্তি এবং চোখের জল দর্শকদের মনে গভীর প্রভাব ফেলল, যা সবার মনে দেবরাজের প্রতি তীব্র ঘৃণা জাগিয়ে তুলল। সংবাদটি দ্রুত গতিতে দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল। টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং নিউজ হিসেবে এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেল। লাখ লাখ মানুষ এটি শেয়ার করতে শুরু করল। জনগণের মধ্যে দেবরাজের গ্রেফতারের দাবিতে তীব্র ক্ষোভ দেখা দিল। তারা সবাই সোচ্চার হয়ে উঠল। এই খবর খুব দ্রুত পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের কাছে পৌঁছে গেল। প্রভাবশালীদের সাথে দেবরাজের সংযোগের অকাট্য প্রমাণ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসল। তারা বুঝতে পারল এত বড় একটি ঘটনা কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয়। জনগণের তীব্র প্রতিক্রিয়া এবং গণমাধ্যমের লাগাতার চাপের মুখে পুলিশ সদর দপ্তর থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হলো। এই তদন্ত কমিটি দ্রুততার সাথে কাজ শুরু করল। রেণুকা, হাসান ভাই, কমলা পিসি এবং অন্যান্য ভুক্তভোগী বিক্রেতারা সাহস করে তদন্ত কমিটির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন এবং তাদের সংগ্রহ করা সব প্রমাণ পেশ করলেন। অমিতের দেওয়া ডিজিটাল প্রমাণগুলো এক্ষেত্রে অকাট্য প্রমাণের ভূমিকা পালন করল, যা দেবরাজ কোনোভাবেই অস্বীকার করতে পারলেন না। পুলিশের অভ্যন্তরীণ তদন্তে দেবরাজের বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ উঠে এলো, যা আগে ক্ষমতার জোরে গোপন ছিল। ইন্সপেক্টর দেবরাজ শিকদারকে প্রথমে আটক করা হলো এবং পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং একটি অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ আনা হলো। তিনি প্রথমে সবকিছু অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু প্রমাণের ভারে তিনি সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়লেন। তার প্রভাবশালী সংযোগগুলো এই তীব্র জনরোষের মুখে কোনো কাজেই আসলো না। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলো। শুধু দেবরাজই নয়, তার পেছনের সেই প্রভাবশালী সিন্ডিকেটটির বিরুদ্ধেও বড় আকারে তদন্ত শুরু হলো এবং তাদের অনেক সদস্যকে গ্রেফতার করা হলো, যা শহরে এক বড় আলোড়ন সৃষ্টি করল। এই ঘটনা শুধু দেবরাজকেই নয়, তার পেছনের শক্তিশালী সিন্ডিকেটটাকেও সম্পূর্ণভাবে ভেঙে দিল। গণমাধ্যমের লাগাতার তদন্তে সেই প্রভাবশালী সিন্ডিকেটের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে ফাঁস হতে শুরু করল। রেণুকা তার অসীম বুদ্ধি, সাহস এবং বাজারের সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেবল নিজের অপমানের প্রতিশোধই নিলেন না, তিনি সমাজের এক বড় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। তিনি আবার প্রমাণ করে দিলেন যে একজন সাধারণ মানুষও চাইলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যদি তার সাথে থাকে অটুট সাহস, তীক্ষ্ণ বুদ্ধি এবং এক বদ্ধ জনতা। রেণুকা আবার তার সেই পুরনো মাছের দোকানে ফিরে এসেছেন। তার মুখে এখন এক ধরনের গভীর প্রশান্তির হাসি। বাজার এখন অনেক বেশি সুশৃঙ্খল এবং শান্ত। দেবরাজের ভয় এখন আর কারো মনে নেই। বাজারের সব মানুষ রেণুকাকে এখন সম্মান করে, শুধু একজন মাছ বিক্রেতা হিসেবে নয়, একজন নির্ভীক নেত্রী হিসেবে, যিনি তাদের জন্য এবং পুরো বাজারের স্বাধীনতার জন্য লড়েছেন। অমিত এই ঘটনা থেকে অনেক অনুপ্রেরণা পেল এবং তার মায়ের জন্য ভীষণ গর্ব অনুভব করল। সে তার পড়াশোনার পাশাপাশি সমাজের ভালো কাজের সাথে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। দেবরাজের চূড়ান্ত পরিণতি সরাসরি দেখানো হলো না, তবে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া তখনও চলমান ছিল এবং তার পতন যে সুনিশ্চিত তা এখন স্পষ্ট। এই ড্রামাটিক গল্পে রেণুকা কেবল নিজের জন্য নয়, বরং সমগ্র বাজারের জন্য এবং বৃহত্তর সমাজের জন্য ন্যায় প্রতিষ্ঠা করলেন, সম্পূর্ণ অহিংস এবং বুদ্ধিদীপ্ত উপায়ে। বন্ধুরা, এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার এই গল্পটি আজকের মতো এখানেই শেষ। আশা করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পেরেছেন। ভিডিওটি সমাজের সকল সচেতন নাগরিকদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।